মিটফোর্ডে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ, চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির, পুরনো রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি। সীমান্তে থামছে না বিএসএফের নির্মম আচরণ, সুনামগঞ্জ ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর গুলিতে আরও 2 বাংলাদেশি নিহত, বিচার দাবি পরিবারের। বাঁধ ভেঙে প্রতি বছরই প্লাবন, ফেনীর কয়েক হাজার পরিবারের করুণ দশা, মেরামতেই 50 কোটি টাকার বেশি গচ্চা, সেনাবাহিনীকে দিয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনায় সরকার। ইঞ্জিন সংকটে ভুগছে রেলওয়ে পূর্বাঞ্চল, 72টির বিপরীতে মিলছে 53টি, 2 রুটে ট্রেনে 1.5 ঘন্টার শিডিউল বিপর্যয়, খুঁড়িয়ে চলছে কন্টেইনার তেলবাহী রেলও। এবং 4 মাস ধরে বন্ধ টেকনাফ দিয়ে মিয়ানমারে আমদানি রপ্তানি, গুদামে পচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য, বিপাকে ব্যবসায়ীরা, নোটিশ পায়নি রাজস্ব বিভাগ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল দেশের বিভিন্ন জেলা, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ করে ক্ষোভ জানানোর পাশাপাশি খুনে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিক্ষোভকারীরা। স্লোগানে প্রতিবাদী মুখর রাজপথ। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। শনিবার সকালে সাভার, জামালপুর, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় বের করা হয় বিক্ষোভ মিছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চলে সমাবেশ। এই সময় বক্তারা অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। তারই দৃষ্টান্ত সোহাগ হত্যাকাণ্ড। নারকীয় এই নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। আমরা নীরব থাকতে চাই না, আমরা এর প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডে সোহাগের যে পরিবার, ওদের 2টি সন্তান এতিম হয়েছে, ওদের দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে চাঁদাবাজি করছে, এটা কখনোই কাম্য হতে পারে না। যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন বা যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, যে আপনাদের ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিন, শিক্ষা যদি না নেন হাসিনার থেকেও আপনাদের পরিণতি অনেক খারাপ হবে। আমরা আবু সাইদ মুগ্ধদের যে ত্যাগ, সেটা ভুলে যাইনি। যদি নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি আমাদের নামতে হয়, আমরা প্রস্তুত আছি। যদি আবারও কেউ এই ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করে বাংলার জমিনে, ইনশাআল্লাহ তাদেরকে রাজপথে কুকুরের মতো জবাব দেওয়া হবে। এছাড়া নওগাঁ, বরগুনা, রংপুর, গাজীপুর সহ অন্যান্য জেলাতেও মানববন্ধন করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান তাদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ছাত্র জনতা শেখ হাসিনাকে ভয় পায়নি, 16 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে, চাঁদাবাজদেরও ভয় পাওয়ার কারণ নেই। সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশে এই মন্তব্য করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন বাংলাদেশে পুরানো রাজনীতি চলবে না। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা ও বাজার ঘুরে ঘুরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এনসিপি নেতারা। 12তম দিনে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি সাতক্ষীরা ও বাগেরহাটে। শনিবার দুপুরে গাড়িবহর নিয়ে সাতক্ষীরার কুমিরা বাজারে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। এ সময় স্লোগানে নেতাদের বরণ করে নেন স্থানীয়রা। আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিচার, সংস্কার এবং নতুন সংবিধান চেয়েছে। তবে জনদাবির বিপক্ষে দাঁড়াচ্ছে একটি পক্ষ, যারা পুরাতন রাজনীতি এবং পুরাতন বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়, এমনকি সন্ত্রাস ও চাঁদাবাজিকেও টিকিয়ে রাখতে চায়। গণঅভ্যুত্থানের পর পুরাতন রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। ঘরে ঘরে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। রোববার জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে পিরোজপুর ও ঝালকাঠিতে। তানজিম আহমেদ, সময় সংবাদ। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে রাজশাহী ভুবন মোহন পার্কে আয়োজিত মহানগর বিএনপির সদস্য ফর্ম নবায়ন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার ও বিচার দুটোই চলমান প্রক্রিয়া। আগে সংস্কার, পরে নির্বাচনে কথা আর বিএনপি শুনতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষ আপনাদের উপরে আস্থা রেখেছে, আপনারা যত দ্রুত সম্ভব তাদের সেই আস্থার প্রদান করুন। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে তাদের হাতে ফিরিয়ে দিন। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এখন থেকে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। তিনি আরও বলেন, পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এছাড়া কোনো অনিয়ম ঘটলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান উপপ্রেস সচিব। গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে ঠাকুরগাঁওয়ে নিহতের লাশ এখনও ফেরত দেয়নি ভারত। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের আশা বিজিবির। সীমান্তে থামছে না বিএসএফের নির্মম আচরণ। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর গুলিতে আরও 2 বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভাঙ্গাপাড়া গ্রামের শফিকুল ইসলাম সহ কয়েকজন বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুলের বুকে গুলি লাগলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলি করার সাথে সাথেই যেন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তার লগে যে লোক ছিল হেরাট টানাহাসা করে নিয়ে আইছে। 12:30 বাজে খবর আইছে যে আমার জামাই বিএসএফ গুলি করে মেরে আলছে। এই ঘটনার বিচার চাই আমি। নদীর ভিতরে এদিকে ঠাকুরগাঁওয়ের জীবনপুর এলাকার আসকর আলী মিনাপুর বিওপি এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের 87 বিএসএফের পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আসকর আলী। নিহতের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ। লাশ ফেরত আনতে পতাকা বৈঠক করা হবে বলে জানিয়েছে বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রক্ষার বাঁধ এখন রাক্ষস। বছরের পর বছর প্রতিবার ভাঙনে ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ হয় এই বাঁধ। মেলে না স্থায়ী সমাধান। প্রতিবারই আশ্বাস দিয়েই দায় এড়িয়ে যান সংশ্লিষ্টরা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। 2017 সাল থেকে এ পর্যন্ত 50 কোটি টাকার বেশি গচ্চা গেছে শুধু মেরামতেই। 2024-এর ভয়াবহ বন্যার বছর না যেতে আবারও একই দশা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনও ঢুকছে পানি। 7 জুলাই রাত থেকে শুরু হয় এই ভাঙা। পানির প্রবল তোড়ে তছনছ চারপাশ। চোখের নিমেষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। পানিবন্দী হন 120টি গ্রামের হাজার হাজার মানুষ। পাখির চোখে ফুটে উঠেছে ফেনীর উত্তরের 2 উপজেলা ফুলগাজী, পরশুরাম, এছাড়াও ছাগলনাইয়া ও ফেনী সদরের শত শত পরিবারের জলে ভেসে থাকার করুণ চিত্র। দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন।
মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী প্রতি বছর এই জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণে প্রতি বছর পড়তে হয় বন্যার কবলে, ভোগান্তি পোহাতে হয় প্রতি বর্ষা মৌসুমে। অবকাঠামোগত ক্ষতি ছাড়াই কোটি কোটি টাকা। হিসাব বলছে 2017 সাল থেকে প্রতি বছর ভাঙনে 50 কোটি টাকার মতো খরচ হয়েছে বাঁধ মেরামতে। শুধু 24-এর ভয়াবহ বন্যাতেই জেলার বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে 3000 কোটি টাকার বেশি। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আজকে 3 দিন পর্যন্ত আমাদের এলাকার পানি, আমরা ঘরে দুয়ারে থাকতে পারতেছি না, বাঁচতেছি। বিভিন্ন ধার কর্জ করিয়ে এই ঘরটা করছি, সব মালামাল পানিতে চলে গেছে। বেড়িবারটা মজবুত করে বাঁধিয়ে দেখ, সরকার যদি আমাদেরকে কোনো সহযোগিতা করে করুক। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে বলেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 7340 কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। কি করলে এটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেটা সরকার এদের কাছ থেকে শুনলো, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই বর্তমানে ঝুঁকিপূর্ণ। এ সকল ভাঙন হয়তো সরকারি টাকায় মেরামত হবে, তবে এর মধ্যে দিয়ে এই ভাঙার ফলে যে সকল মানুষ বন্যার কবলে পড়েছে তাদের ভাগ্য কি মেরামত হবে আদৌ? এই ভাগ্য মেরামতে স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য প্রতিদিন কমপক্ষে 72টি ইঞ্জিনের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 53টি। এতে ইঞ্জিনগুলোর যেমন বিশ্রাম মিলছে না, তেমনি প্রতিটি ট্রেনকে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে চলতে হচ্ছে। একইভাবে ইঞ্জিন সংকটের মুখে বিপর্যস্ত হচ্ছে কন্টেইনার এবং তেলবাহী ট্রেন চলাচলও। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গণ আন্দোলনে পতিত সরকারের শাসন আমলে রেলওয়ের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হলো, কেনা হয়নি প্রয়োজনীয় তেমন কোনো যন্ত্রপাতি। বিশেষ করে চাহিদা অনুযায়ী লোকোমোটিভ কিংবা ট্রেনের ইঞ্জিন না কেনায় বর্তমানে সংকট মারাত্মক আকার ধারণ করেছে। শুধুমাত্র রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অন্তত 72টি ইঞ্জিনের প্রয়োজন। তার বিপরীতে প্রতিদিন ইঞ্জিন পাওয়া যায় মাত্র 53টি। বাজেট ঘাটতির কারণে মালামাল যথাসময় কেনা যাচ্ছে না, যার কারণে এই মেইনটেনেন্স কাজটাও ঠিকমতো করা যাচ্ছে না। কন্টেইনারবাহী ট্রেনের পাশাপাশি জ্বালানি তেলবাহী ওয়াগনের জন্য প্রতিদিন 13টি ইঞ্জিনের চাহিদার বিপরীতে মিলছে 5টি ইঞ্জিন। চট্টগ্রাম সিলেটমুখী ট্রেন আর চট্টগ্রাম জামালপুরমুখী ট্রেন, এই দুটি ট্রেনগুলো ইঞ্জিন সংগ্রহের জন্য প্রায় সময় বিলম্বে ছাড়তে হয়। একটি লোকোমোটিভ ট্রিপ শেষ করে পুনরায় ট্রিপে যাওয়ার আগে অন্তত 45 মিনিট মেইনটেনেন্স এবং ফুয়েল ইন্সপেকশন করতে হয়। পরবর্তী 45 মিনিট চলে এলএম চেকিং, আর 72 ঘন্টা পর 6 ঘন্টা পুরো ইঞ্জিন শাটডাউন রেখে ইঞ্জিন পরীক্ষা করতে হয়। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে তা সম্ভব হয়ে উঠছে না। এদিকে ইঞ্জিন সংকটের কারণে ঢাকা কমলাপুরগামী আইসিডিতে কন্টেনার পরিবহনে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আইসিডি কন্টেনার আবার জমে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য আমরা চিঠি দিয়েছি রেল কর্তৃপক্ষকে যাতে ইঞ্জিন সংখ্যা বাড়ায়। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন 250-এর বেশি যাত্রীবাহী আন্তনগর, লোকাল, কমিউটার, গুডস ট্রেন হিসেবে পরিচিত জ্বালানি তেল কন্টেনারবাহী ট্রেন চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে লাশ 11 টুকরা করে গুম করার চেষ্টা মামলার প্রধান আসামি স্বামী সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে র্যাব। বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না স্বামী স্ত্রীর, দাম্পত্য কলহ লেগেই ছিল। এরই জেরে 9 জুলাই একমাত্র সন্তানকে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে স্ত্রী ফাতেমাকে হত্যার পর 11 টুকরা করে স্বামী। এরপর মাথা ও 2 হাত কেটে ফ্রিজে রেখেছিল সে। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেয়ে বাড়ির কেয়ারটেকার সহ কয়েকজন তাদের বাসায় তল্লাশি চালায়। পরে ফ্ল্যাটটির বিভিন্ন স্থান থেকে ফাতেমার শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ দেখতে পান তারা। ঘটনার পর অভিযুক্তকে বাড়ির কেয়ারটেকার সহ এলাকাবাসী মিলে আটক করলেও জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে 11 জুলাই অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। 42 ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে
একটি সুবিচার আসবে। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল, এটা তার দাবি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে কিংবা কোর্ট থেকে হয়তো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে আসলে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় চট্টগ্রাম নগরীর বাইজিৎ থানায় হত্যা মামলা হয়েছে। 1.5 মাস আগে বাইজিৎ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় এজেড টাওয়ারের 10ম তলায় বাসা ভাড়া নেন সুমন ও ফাতেমা দম্পতি। 8 বছরের এক ছেলেও রয়েছে তাদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় পড়তির দিকে দাম কেজিতে কমেছে 80 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। কিছুটা স্বস্তি ক্রেতার। ফ্যাসিবাদের পতন হলেও এখনও দেশ পুরোপুরি মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে চট্টগ্রামের চন্দনাইশে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি দেশের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে টানা 4 মাস। গুদামে পড়ে থেকে পৌঁছে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য, অথচ বন্দরের কার্যক্রম বন্ধ নিয়ে কোনো নোটিশ পাননি রাজস্ব কর্মকর্তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফ স্থলবন্দর, পুরো বন্দর পড়ে আছে ফাঁকা। নাপ নদীর জেটিতেও নেই পণ্য বোঝাই ট্রলার কিংবা জাহাজ, নেই ব্যবসায়ীদের আনাগোনা। টানা 4 মাস ধরে বন্ধ মিয়ানমারে পণ্য আমদানি রপ্তানি। ব্যবসায়ীদের দাবি, মিয়ানমারের রপ্তানির জন্য মজুত করা কোটি কোটি টাকার সিমেন্ট ও আলু নষ্ট হয়ে গেছে। কী কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ হলো কিছুই জানেন না তারা। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শতাধিক আমদানি রপ্তানিকারক। আলু ছিল প্রায় 14-15 গাড়ি, সেগুলো এখন বর্তমানে পৌঁছে গেছে। অর্ধ কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। 4 মাস বন্দরের কার্যক্রম বন্ধের কারণে আয়ের পথ বন্ধ 1,500 শ্রমিকের। 5-6 মাস ধরে আমাদের এখানে বন্ধ হওয়ার কারণে আমাদের শ্রমিকগুলা মাঝগুলা সব বেকার। টেকনাফ বন্দরে 22-23 অর্থ বছরে 640 কোটি টাকা, 23-24 অর্থ বছরে 404 কোটি টাকা ও 24-25 অর্থ বছরে 110 কোটি টাকা রাজস্ব আদায় হয়, কিন্তু গেল 4 মাসে পায়নি কোনো রাজস্ব। বন্ধের কারণ এটা মূলত আমদানি রপ্তানিকারক এরাই বলতে পারবে, আমাদের কাছে সঠিক আসলেই কোনো তথ্য নেই। কক্সবাজার চেম্বার অব কমার্স মনে করছে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। এটা যদি কোনো ধরনের মেকানিজম ডেভেলপ করা যায় তাহলে হয়তো ব্যবসায়ীরা বাঁচবে, দেশের পণ্যগুলো রপ্তানি হতে পারে। সীমান্তে চোরাচালান নিরুৎসাহিত করতে 1995 সালে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্য চালু হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। প্রতি কেজিতে 80 টাকা কমে বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা দরে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতার। চলতি মৌসুমে বন্যা ও খরায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয় দেশে উৎপাদিত কাঁচামরিচের সরবরাহ কমে যায়। এ কারণে দেশীয় বাজারে কাঁচামরিচের দামও বেড়ে যায়। ঊর্ধ্বমুখী বাজারে লাগাম টানতে সরকার কাঁচামরিচের আমদানির অনুমতি দিলেই গত বৃহস্পতিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় ভারত থেকে আমদানি। আমদানি শুরু হয় প্রতি কেজিতে 80 টাকা কমে বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা দরে। মরিচগুলো আমাদের ওখানে কিনা হচ্ছে 80 টাকা, গাড়ি ভাড়া দিয়ে 10 টাকার খরচ হয় 90 টাকা। দেশে ব্যাপক চাহিদা আছে, এই চাহিদা অনুযায়ী আমরা কাঁচামরিচ ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। গত বৃহস্পতিবার ছিল 220 টাকা, আজকে ওই মরিচই 140 টাকা। এদিকে কাঁচামরিচ পচনশীল পণ্য হয় কাস্টমসের সকল কার্যক্রম শেষে বন্দর থেকে দ্রুত ছাড়করণের কথা জানায় কর্তৃপক্ষ। দ্রুততম সময়ের মধ্যে আমদানিকৃত পণ্যটি পরীক্ষণ শুল্কায়ন করে সরকারের রাজস্ব আদায় পূর্বক আমরা খালাসের ব্যবস্থা গ্রহণ করছি। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি সপ্তাহের প্রথম দিন দুপুর পর্যন্ত ভারতীয় 5টি ট্রাকে 50 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি। টাঙ্গাইলে 1,500 অসহায় ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে দিনব্যাপী কালীহাতির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে এই কর্মসূচি করা হয়। এ সময় 1500 রোগীকে সেবা দেওয়া হয়, পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। বিনামূল্যে সেবা ও ওষুধ পেয়ে খুশি হতদরিদ্ররা। মানুষের উপকারে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা।
বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমান্তে থামছে না বিএসএফ এর নির্মম আচরণ। সুনামগঞ্জ ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর গুলিতে আরও 2 বাংলাদেশি নিহত, বিচারের দাবি পরিবারের। এবং বাঁধ ভেঙে প্রতি বছরই প্লাবন, ফেনীর কয়েক হাজার পরিবারের করুণ দশা। মেরামতে 50 কোটির বেশি টাকা গচ্চা, সেনাবাহিনীকে দিয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনায় সরকার। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।